প্রথম হচ্ছে বিরতির কারণটা আমাকে অনেকেই মহিমান্বিত করে দেখে যে বিরতি দিয়েছি আমি প্রস্তুতি নেওয়ার জন্যে। ব্যাপারটা আসলে মহিমান্বিত হবার না, ব্যাপারটা হচ্ছে হতাশার। আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি এরা কখনোই চায়নি আমি কাজ করি, এখনও চায় না। ফলে আমাকে এসবের পাশ কাটিয়ে অনেক যুদ্ধ করে একটা কাজের ক্ষেত্র তৈরি করতে হয় নিজে নিজে। করার পর ওই কারণে আমার দীর্ঘ বিরতি লেগে যায়। বনলতা সেন কি ব্যবসা নয়? হলে মানুষ টিকিট কেটে ছবি দেখছে না? নিশ্চয়ই। তা ফলে কেন এটা আমাকে একটা আর্ট হাউস মুভি বলে এটাকে অল্প কিছু মানুষকে দেখিয়ে ব্যবসায়িকভাবে অসফল হয়ে কয়েকটা পুরস্কার নিয়ে খুশি থাকতে হবে? তেমনই দেখেছি তার এই অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? আজ স্টুডিওতে এমন একজন অতিথিকে পেয়েছি যিনি জীবনানন্দের বনলতা সেনকে একটি ভিজুয়াল কাব্যের মাধ্যমে দর্শকের সামনে উপস্থিত করেছেন যেন এক বিশাল দৃশ্য কাব্যরূপে। আমরা কথা বলবো মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। আপনার সম্প্রতি বনলতা সেন আমাদের চলচ্চিত্রের দর্শককে একটি নতুন প্রাণ দিয়েছে বলেই আমরা মনে করি। আপনি কি খুঁজে পেয়েছেন বনলতা সেনকে? এটা তো আসলে খুঁজে পাওয়া যায় না, অনুভব করা যায়। আপনার এই সিনেমার জার্নি, আপনি চারুকলায় চিত্রশিল্পী হিসেবে শুরু করেছিলেন। কখন মনে হলো যে এই চিত্র শিল্প জগৎ কিংবা স্থির চিত্র থেকে চলচ্চিত্রে রূপ দিতে হবে? আমি আসলে ঘটা করে কিছু করতে পারি না, আমার সব কিছু সহজাতভাবে ঘটতে হয়। আর ওই আমার নামের সঙ্গে যে বিশেষণগুলো লেগেছে এগুলো কোনোটাই আমি আসলে দিইনি। আমি কাজগুলো করি, কাজগুলো দেখে দেখে হয়তো মানুষ এইসব বিশেষণ দিতে চায়, না দিলেও কোনো সমস্যা ছিল না। আমার অনেক পুরনো একটা নাটকের উদাহরণ দিতে পারি। ওই নাটকটার নাম ছিল হচ্ছে থতমত ওই শহরে। ওই নাটকে একটা দৃশ্য ছিল যেখানে মেয়েটা ছেলেটাকে বলে যে আমাকে গানের ছবি ধরে দাও। হ্যাঁ, তো এটা আসলে আমার মনের কথা। আমি সবসময় ছবি ধরতে চেয়েছি, খুব ছোটোবেলা থেকে ছবি ধরতে চেয়েছি। আমি কোনো কথা শুনলেই ওটা ভিজুয়ালটা দেখার চেষ্টা করতাম কল্পনায়। ওই প্রবণতা থেকে যখন আমার আসলে চারুকলায় পড়তে পড়তে, চারুকলায় 3rd ইয়ার 4th ইয়ারে যখন পড়ি, তখন যখন আমার সুযোগ আসলো যে ভিজুয়ালি কাজ করা যাবে, তার বহু আগে থেকে চিত্রনাট্য লেখা শুরু করেছিলাম। গল্প লিখতে ভাল লাগতো, সেজন্যই লিখতাম। সিনেমা বানানো ব্যয়বহুল কাজ, এবং আমরা যখন শুরু করি তখন তো আসলে ফিল্ম ছাড়া মানে হয় সেটা 35 অথবা 16mm ছাড়া আসলে ছবি বানানো যেত না। ফলে ওটা যেহেতু পারবো না, মানে ওই অর্থনৈতিক সামর্থ্য নেই বা ওরকম প্রযোজকদেরকে চিনতাম না, তাই ভাবলাম যে আমার জন্য সহজতর পথ হবে হচ্ছে টেলিভিশনের নাটক বানানো, যেটাকে বলে ওটা করা। তো টেলিভিশন নাটক করতে এসে আসলে টেলিভিশনের ফরম্যাটে বা টেলিভিশনের চাহিদা অনুযায়ী নাটক বানাইনি। হ্যাঁ, সিনেমার চাহিদা অনুযায়ী, সিনেমার আদর্শ মেনে বানানোর চেষ্টা করেছি। ফলে বড় পর্দার ছবি বলতে যেটা বোঝায়, এটা সেই হিসাবে বনলতা সেন আমার দ্বিতীয় ছবি হলেও টেলিভিশন নাটককে যদি আমি সিনেমা হিসাবে কাউন্ট করতে চাই তাহলে বেশ অনেক বছরই হয়েছে আর কি, বছর 20 মতো হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে আপনি আসলে গানের ছবিকে, কোন একজন বন্ধু আপনাকে বলেছিল যে গানের ছবি তুলে দিতে। না, এটা আমার নাটকের একটা সংলাপ, সেটা বলছি। সংলাপ ছিল। তো আপনার ভেতরের ওই ভিজুয়াল জায়গাটা সবসময়ই ছিল, সেটি হোক নাটক কিংবা সেটা সিনেমা কিংবা সেটা স্থির চিত্র কিংবা সেটা কবির তুলিতে আঁকা, শিল্পীর তুলিতে আঁকা চিত্র। আপনার প্রথম দিকের যে টেলিভিশন নাটকগুলো, যেমন যান্ত্রিক ফড়িং 1 বা স্বস্তিকা কি যে অস্বস্তি, এগুলো খুব দার্শনিক ভাবধারার, এবং সেই সময়ে দর্শক বা চ্যানেলের প্রতিক্রিয়া কি ছিল এই নাটকগুলো? আমার প্রথম নাটক ছিল হচ্ছে যান্ত্রিক ফড়িং 1। ওই নাটকটা একটু মেটাফিজিক্যাল ছিল এবং ওখানে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে একটু কথাবার্তা ছিল। ফলে ওই ছবিটা সম্ভবত টেলিভিশন ইন্ডাস্ট্রি ওটার জন্য প্রস্তুত ছিল না। পরে কোনো টেলিভিশন চ্যানেল সেটা নিতে চায়নি। এরপরে আমার টেলিভিশনের জন্য দ্বিতীয় কাজ ছিল স্বস্তিকা কি যে অস্বস্তি। ওইটার প্রডিউসার যেহেতু আফজাল ভাই ছিলেন, আফজাল হোসেন,
সুতরাং ওটা সহজেই চ্যানেল আইতে গিয়েছিল। তখন আমাকে মানুষ চিনতে শুরু করে এবং একটি পরিচিতি পাওয়ার পর যত কম দামে আসলে যান্ত্রিক ফড়িং এক বিক্রি করতে চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি করতে পেরেছিলাম। বাহ। তো তখন খুব শুরুতে চ্যানেলের প্রতিক্রিয়া ছিল, আমি খুব একটা খারাপ বলবো না আসলে, মানে আমার যে খুব বেগ পেতে হয়েছে, আমার প্রথম নাটকটা নিয়ে বেগ পেতে হয়েছিল, কিন্তু এরপরে আসলে সাদরেই গ্রহণ করেছে টেলিভিশন চ্যানেল সবসময় এবং দর্শকও। এবং আমার মনে হয় এখনও কোনো কাজ করলে যে মানুষ, অল্প কিছু মানুষ বলে যে মাথার উপর দিয়ে গেল, তাদের সংখ্যা কিন্তু কম। আমার অভিজ্ঞতায় কিন্তু আমার কাজ মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম কথা বলার চেয়ে অ্যাপ্রিসিয়েট করার লোকের সংখ্যাই বেশি দেখি আমি। হ্যাঁ, আমার কাছেও সেটি মনে হয়। আপনার কাজ দেখে আমরাও বিশ্ববিদ্যালয়ে জীবনের শুরুর দিকে ভীষণ অনুরক্ত ছিলাম আপনার কাজের, এবং কোথাও যেন আমাদের মধ্যেও ওই মুগ্ধতাটা কাজ করতো ভীষণ রকমভাবে। তাতে আপনার টেলিভিশন চ্যানেলের সঙ্গে যে সম্পর্ক, সেই গল্প হয়তো আপনি জানেন, কিন্তু অ্যাজ আ দর্শক, আমি একজন অডিয়েন্স হিসেবে আমার কাছে মনে হয় যে ভীষণ রকমের একটা বোধের জায়গাটা যেমন তৈরি করে, তেমনি মুগ্ধতার একটা ছোঁয়া কোথাও যেন সে স্পার্ক করে আমাদের মধ্যে। আপনি নিজেকে প্রথমে কবি বলে দাবি করেন। আপনার কতদিন ধরে কবিতা লেখা হচ্ছে, এবং আপনার এই হাজার হাজার কবিতা কেন বই আকারে প্রকাশিত হচ্ছে না বা করছেন না? এক হচ্ছে আমি নিজেকে কিছু বলেই দাবি করি না, হ্যাঁ, আমার কবিতা লেখাটাও আমার খুব সহজাত। আমি কবি হতে চেয়ে কিন্তু কবিতা লিখি না। আমি আমার কৈশোর থেকেই কবিতা লিখি। আমার হাজার হাজার কবিতাই আছে। আমি কবিতা ছাপি না হচ্ছে যে, দেখেন, সিনেমা বানানোর প্রক্রিয়ার সাথে যদি এত প্রতিষ্ঠান না লাগতো তাহলে আমি প্রতিষ্ঠান বাদ দিয়ে সিনেমা বানাতাম। ফলে আমি হতে চেয়েছি প্রতিষ্ঠান বিরোধী একজন লেখক, হতে চেয়েছি প্রতিষ্ঠান বিরোধী শিল্পী, কিন্তু আসলে একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আপনাকে শিল্পী হিসাবে টিকে থাকতে হলে পুঁজিবাদের সাথে কোথাও না কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতে হয়। ফলে যেহেতু কবিতাতে সুযোগ আছে ওই কম্প্রোমাইজটা না করার, তাই আর কি আমি করি না। কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে আমরা যারা আপনার শিল্পের অনুরক্ত, সেটা যে মাধ্যমেরই হোক, আমরা একজন কবিকে হারাচ্ছি? কিংবা আপনার যে কবিতার যদি এরকম বই থাকতো, তাহলে হয়তো ওই কবিতার গভীরতায় আরও কিছু মানুষ নিজের জীবনের অন্যরকম দিক কিংবা গভীরতা খুঁজে পেত। আমি ব্যাপারটাকে ওইভাবে দেখি না। দেখেন, সৃষ্টি এমন একটা জিনিস কখনো চাপা থাকে না। আমি যে লিখছি এটাই বড় কথা। আমি ছেপে গেলে হয়তো আমি নিজে দেখতাম মানুষের প্রতিক্রিয়াকে। কাফকা যেমন চেয়েছিলেন যে তার বন্ধুকে খুব অনুরোধ করে গেছিলেন যে আমার কোনো কিছু ছেপো না, হ্যাঁ, এবং কাফকা কিন্তু তার নিজের যে কোনো সাহিত্যকর্মকে মিসক্যারেজ বলতেন, যে এগুলো হয়নি। তো আমি দেখেছি, আমি নিজেও কিন্তু বেশ সংশয়বাদী, মানে আত্মসংশয় কিন্তু সৃজনশীল মানুষের থাকে, মনে হয় কিছু হচ্ছে না বা অর্থহীন মনে হয়। তো আমারও সেটা আছে, এবং একটা গভীর বিষণ্ণতা থেকে আমার মনে হয় না আমার কোনো আনন্দের কবিতা আছে, হ্যাঁ। ফলে খুব গভীর বিষণ্ণতা থেকে এগুলো তৈরি হয়। তখন এত গভীর বিষণ্ণতাকে খুব বেশি ব্যক্তিগত লাগে। ফলে সেসব কারণেও সেটাও একটা কারণ এগুলোকে চেপে রাখা বা এগুলোকে প্রকাশিত না হতে দেয়া। তো আমার মনে হয় আমি মরে টরে গেলে এগুলো ঠিকই প্রকাশিত হবে। আমি দর্শক হিসেবে আপনাকে অনুরোধ করব যে আপনি মরে যাওয়ার পরে তো যা হবে হবেই, কিন্তু তার আগেই আমাদেরকে এই স্বাদটুকু নেওয়ার সুযোগ করে দিবেন। কেননা শিল্পের জায়গাতে তো তাড়না থাকবেই। শিল্প তো তাড়না থেকে কিংবা অতি গভীর দুঃখবোধ থেকে আমার মনে হয় যে পৃথিবীতে যা কিছু অমর সৃষ্টি, যা কিছু কালজয়ী সৃষ্টি, তার মধ্যে তো ওই তাড়না এবং দুঃখ কিংবা বিষণ্ণবোধটা ছিল। তা কিন্তু একটা সময় যে আর খুব ব্যক্তিগত মনে হলেও সেটা খুব সামগ্রিক হয়ে ওঠে। তাই আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাদেরকে এই স্বাদটুকু থেকে বঞ্চিত করবেন না। হ্যাঁ, চেষ্টা থাকবে। আপনার 49 বাতাসের এতগুলো, মানে বাতাসের পর এতগুলো বছর বিরতি, আপনি এই সময়টায় কি নিয়ে ভাবছিলেন, কিংবা কিভাবে বনলতা সেনের আইডিয়া বা আপনার এই ভাবনা এলো যে আপনি এই কবিতা নিয়ে সিনেমা বানাবেন? প্রথম হচ্ছে বিরতির কারণটা আমাকে অনেকেই মহিমান্বিত করে দেখে, যে বিরতি দিয়েছি আমি প্রস্তুতি নেওয়ার জন্যে। ব্যাপারটা আসলে মহিমান্বিত হবার না, ব্যাপারটা হচ্ছে হতাশার। আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, এরা
কখনোই চায়নি আমি কাজ করি, এখনও চায় না। ফলে আমাকে এসবের পাশ কাটিয়ে অনেক যুদ্ধ করে একটা কাজের ক্ষেত্র তৈরি করতে হয় নিজে নিজে। করার পর ওই কারণে আমার দীর্ঘ বিরতি লেগে যায়। মানে 49 বাতাস পরে বনলতা সেন রিলিজ হতে আমার লেগেছে 6 বছর। এই যে সময় নষ্ট, হ্যাঁ, এই 6 বছরে অন্তত আরও 2টো ছবি হওয়া উচিত ছিল আমার। নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু সেটা আসলে করা সম্ভব নয়, এই দেশে সম্ভবই না। এই দেশ আপনাকে কোনো সুস্থ পথে হাঁটা এবং আপনার সমকালকে বা আপনার প্রজন্মকে একটা উৎকর্ষের দিকে নিতে চাওয়ার প্রবণতাকে এই দেশ সমর্থন করে না। যেহেতু সমর্থন করে না, সেহেতু আমার মতো মানুষের সময় লেগে যায়। কিন্তু তারপরেও এত প্রতিকূলতার ভিতরেও যে করে যাচ্ছি, সেটাকে আমি বরং খুব ইতিবাচকভাবে দেখি যে আমি তা ছেড়ে দিইনি, আমি তো করছি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেটাকে ভীষণ ইতিবাচকভাবেই দেখি। তার মানে আপনার কথার মধ্যে আসলে এটি খুব স্পষ্টভাবে প্রতীয়মান যে বেশ খানিকটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয় একজন স্বতন্ত্র হ্যাঁ, বেশ খানিকটা না, নির্মাতাকে। পুরোটাই প্রতিবন্ধকতা বাংলাদেশের জায়গায় হ্যাঁ হ্যাঁ এবং শিল্পকে আসলে সেই জায়গাতে রূপ দেওয়ার ক্ষেত্রে, যেটি আপনি খুব অকপটে বললেন। জীবনানন্দ দাশের কবিতা আপনার জীবনে খুব গভীরভাবে প্রভাব ফেলেছে কি? হ্যাঁ, কবিতা ব্যাপারটাই আমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। তার মধ্যে জীবনানন্দ দাশ অগ্রগণ্য আর কি আমার জীবনে। তার মানে কি আপনার প্রিয় লেখক বা প্রিয় কবি বলা যাবে জীবনানন্দ? হ্যাঁ, তা তো দাশ? বটেই, অবশ্যই। কিন্তু বনলতা সেনকে নিয়ে সিনেমা বানাবেন, সেটি কেন মনে হলো? কোন জায়গা থেকে এটা মনে হলো? এটা হচ্ছে কৈশোরে যখন প্রেম বুঝতে শুরু করেছে, তখন থেকে বনলতা সেন কবিতাকে একটা নিছকে প্রেমের কবিতা ভাবতাম এবং বনলতা সেনকে দেখার একটা খুবই বালক সুলভ একটা আগ্রহ ছিল। হ্যাঁ, সেই আগ্রহ আসলে কখনো সরে যায়নি। কিন্তু এর সাথে সাথে আমি যত ম্যাচিউরড হয়েছি, আমি যত বুঝতে শিখেছি, তত বুঝেছি বনলতা সেন আসলে নিছক একটা প্রেমের কবিতা নয়, এটা অনেক গভীর। মানে বনলতা সেন কবিতার গভীরতা, এই যে আমি যে একটা সিনেমা বানালাম, আমাকে যদি আর একটা বনলতা সেন বানাতে দিতে হয়, আমি সম্পূর্ণ ভিন্ন আর একটা ইন্টারপ্রিটেশন নিয়ে এসে বানাতে পারবো। ফলে এই কবিতার বিশ্লেষণ ব্যাখ্যা এত সহজ না কিন্তু। এবং বনলতা সেন কবিতা নিছক প্রেমের কবিতা তো নয়। নিশ্চয়ই। হ্যাঁ, এটা একাধারে দার্শনিক, একাধারে পৌরাণিক, একাধারে প্রেমের অনেক কিছু, মানে অনেক কিছু মিলে একটা বনলতা সেন। ফলে এই অসম্ভব গভীর একটা কাজ কবি জীবনানন্দ দাশ 91 বছর আগে করেছিলেন, সেটা এখন আমরা নানাভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি। সিনেমার মাধ্যমে প্রথম হলো, এই আর কি। হ্যাঁ, এবং এটি নিঃসন্দেহে বাংলাদেশের একটি মাইলস্টোন কাজ, যেটি ভবিষ্যতে বহু বহু বছর পরে এটি পঠন বা পঠিত হবে বলে আমার বিশ্বাস। এবং সিনেমার ভিতরের যে জায়গার প্রত্যেকটা ভিজুয়াল যে দৃশ্য আপনি আমাদেরকে দিয়েছেন, দর্শকদেরকে দিয়েছেন, ওইখানে মনে হচ্ছে যে ওই কবিতাটা শুধুমাত্র কয়েক লাইনের কবিতা নয়, ওই কবিতাটার প্রত্যেকটা শব্দেরই এক একটা বড় ব্যাপ্তি আছে, একটা গল্প আছে। এবং কোথাও না কোথাও এই একটি কবিতা দিয়েই বোধহয় জীবনানন্দ দাশের গোটা জীবনকে তুলে ধরার একটা প্রয়াস আপনি করেছেন, এবং সেটি খুব সার্থক। দর্শক জীবনানন্দ দাশের গোটা জীবনকে এই কবিতার মধ্যে খুঁজে পেয়েছে। বনলতাকে খোঁজা, কিংবা সারা জীবন একটা অতৃপ্ত বা একটা কাউকে খুঁজে চলা, কিংবা কোনো একটা সত্তাকে খুঁজে চলা। আমরা তো আসলে সবসময়ই যারা শিল্পী, কবি, সাহিত্যিক, তারা তো এই অন্বেষণটাই করে। তো আপনিও সিনেমার মধ্যে আসলে সেই অন্বেষণটাই করেছেন। ব্যক্তিগত জীবনে বনলতাকে খুঁজে পেয়েছিলেন? ওটা নিয়ে আমি আসলে ভাবি না। আমি খুবই কর্মপ্রেমী মানুষ। আমি আমার কর্মজীবনটাকেই আমার এক এবং অদ্বিতীয় প্রেম ভাবি। এটাই আপনার বনলতা, আপনার কর্মই আপনার বনলতা। হ্যাঁ, কর্মই খুব আমার ভালো বনলতা। উত্তর। হ্যাঁ। বনলতা সেনকে আপনি ফ্লেশ অফ পোয়েট্রি বলে আপনি অভিহিত করেছেন। এটি জীবনানন্দের কবিতার সরাসরি অ্যাডাপ্টেশন নয়। আপনার নিজস্ব সৃষ্টি এখানে কিভাবে যুক্ত হলো? আসলে শিল্প তো প্রকৃতি থেকেও অনুপ্রাণিত হয়। সেখানে আমি একটা কবিতা থেকে অনুপ্রাণিত হয়েছি। কবিতাটাকে বিকৃত করা যাবে না, এটা আমি শিল্পী হিসাবে মানি। কারণ সেটা একটা অলরেডি তৈরি হয়ে যাওয়া প্রতিষ্ঠিত একটা শিল্পকে অসম্মান করা হয়।
ফলে কবিতাটাকে অবিকৃত রেখে কবিতার ভাবনা দ্বারা তাড়িত হয়ে নতুন কোন ভাবনায় পৌঁছানো যায় সেই প্রবণতাটা আমার ছিল। এবং ফ্লেশ অফ পোয়েট্রি বলেছি ওই কারণে যে বললাম যে আমি আমার সেই কৈশোর থেকে মানে রক্তমাংসে বনলতা সেনকে দেখতে চেয়েছি, কিন্তু বনলতা সেন আমি যত পরিণত হয়েছি তত বুঝেছি যে এর কাঠামো দেয়া মানে এত সহজ কথা না। তো এই ফ্লেশ অফ পোয়েট্রি হচ্ছে আমার ওই প্রবণতাটুকুর নাম, যে রক্তমাংসে একটা কবিতার শরীর দেখা, মানব শরীর কিন্তু না, কবিতার শরীর। বনলতাকে নিয়ে তো অনেক রকমেরই বিশ্লেষণ কিংবা অনেক অভিমত আছে অনেকজনেরই। কেউ বলেছে যে এটি হেলেনের সঙ্গে যুক্ত, বা কেউ বলেছে যে না, এটি একেবারেই নাটোরের কোনো একটা প্রত্যন্ত গ্রামের কোনো মেয়ে, কিংবা কেউ বলেছে এটা লাবণ্য দেবী, কিংবা কেউ বলেছে যে এটি আসলে ছোটবেলার সেই বনলতা সেনের ওই যে মনিয়া, তার হ্যাঁ, ছোটবেলার প্রেম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মনিয়া বা শোভনা। শোভনার কথাটা বারবার এসেছে, যে শোভনাই কি তাহলে এই জীবনানন্দের খুঁজে বেড়ানো সেই বনলতা সেন? আপনার কি মনে হয়? জীবনানন্দ দাশের বনলতা সেন কে ছিলেন, এটা হচ্ছে একটা আমার মনে হয় খুব ছেলে মানুষই কৌতূহল, যেটা আমার কম বয়সে ছিল। হ্যাঁ, মানে কে ছিলেন এর চেয়ে জরুরি হচ্ছে কেমন কেন ছিলেন? না, কেন বনলতা সেনের কাছে দুদণ্ডের শান্তি তিনি পেলেন, হ্যাঁ। এই প্রশ্নটা জরুরি। হ্যাঁ, ফলে জীবনানন্দ দাশের ব্যক্তি জীবন আমি যতখানি দেখানোর চেষ্টা করেছি, খুব ইলাবোরেটলি দেখাতে পারিনি বা চাইও নি, কারণ এটা জীবনানন্দ দাশের বায়োপিক নয়, এটা বনলতা সেনের অন্বেষণের সিনেমা। তো বনলতা সেন দুদণ্ডের শান্তি এই যে চাওয়াটা বা এটা পাওয়া বলে একটা স্টেটমেন্ট দেয়া, সেটা আসলে অনেক গভীর শূন্যতা থেকেই শুধু আসে। তো সেই গভীর শূন্যতাটাকে খুঁজতে গেলে আপনি আশ্রয় কোথায় কোথায় খোঁজেন তার কিছু সম্ভাবনা তৈরি হয়। তার মানে সেটাই যে আলটিমেট আশ্রয় ছিল তাও না। ফলে এই যে আপনি কোথাও গিয়ে থিতু হতে পারছেন না, এই জিনিসটা হচ্ছে আমি মনে হয় রিলেট করতে পারি বনলতা সেনের। সুতরাং আমি ছবিটা ওই পার্সপেক্টিভ থেকেই বানিয়েছি। কাব্যিক জায়গার বাইরে খুব সাধারণ মনে এই প্রশ্নটাই সবসময়, এই প্রেমের জায়গায় হোক কিংবা একান্ত নিজস্বতার জায়গায় হোক, মানুষ কোথায় শান্তিটা খুঁজে পায় এবং সে জায়গায় সে থিতু হতে চায় কিংবা দুদণ্ড দাঁড়াতে চায়। সেখান থেকেই বনলতার সৃষ্টি এবং সেখান থেকেই আপনার সিনেমার জার্নি। আপনি আপনার সিনেমার যে কলা কৌশলী ছিলেন নাবিলা, খায়রুল বাশার কিংবা সোহেল মণ্ডল, তাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো। ওদের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওরা মনোযোগী শিল্পী হিসাবে, এবং এটা অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ, শ্রম সাপেক্ষ একটা কাজ ছিল। ওরা বিনা বাক্য ব্যয় এই দীর্ঘ সময়টা দিয়েছে, এবং আমি যতটা পরিশ্রম করিয়েছি ততটাই পরিশ্রম করেছে, এবং এই কমিটমেন্টটুকু ওদের আছে যে ছবি রিলিজ হয়ে যাওয়ার 1 মাস পরেও ওরা কিন্তু এই ছবি নিয়েই আছে। ফলে অভিজ্ঞতা আমার খুবই ভালো। বিশেষ করে আমি একটু জানতে চাইব জীবনানন্দের নাম ভূমিকায় খায়রুল বাশার, উনি আমার মনে হয় যে ওনার চেহারার অবয়বের মধ্যেও খুব একটা জীবনানন্দকে খুঁজে পাওয়া গেছে, এবং অভিনয়েও উনি খুব সুবিচার করেছেন ওনার চরিত্রের সঙ্গে। ওনাকে গাইড করতে বা ওনাকে এই সিনেমাতে আপনি কিভাবে ওনাকে আসলে নির্দেশনা দিয়েছিলেন জীবনানন্দ হয়ে ওঠার জন্য? যেমন লুক ওয়াইজ খায়রুল বাশার ওয়াজ এ রিস্কি কল। হ্যাঁ, কারণ ওর লুক আসলে, আমি তো চিত্রশিল্পী, আমি চিত্রকলা নিয়েই পড়েছি, কোনো অ্যাঙ্গেল থেকেই ওকে আমার জীবনানন্দ দাশ মনে হচ্ছিল না। হ্যাঁ, আবার আমি আমার ঠিকমতো কাস্টিং পাচ্ছি না বলে ছবিটা বানাবো না তা তো হয় না। আমি অনেক ঘুরেছি এবং জীবনানন্দ দাশ খুঁজতে আমি আসলে কলকাতাও গেছি, কলকাতা শিল্পীদের অডিশন করেছি, ওখানেও আমি চেষ্টা করেছি। একজন প্রায় চূড়ান্তও হয়ে গেছিল, তো উনি অনেক বিখ্যাত বলে যেহেতু ওনার সঙ্গে কাজটা হয়নি তাই নামটা বলছি না। পরে ফিরে এসে আমি ভাবলাম যে আমাকে আসলে আমার শিল্পী হিসাবে আমার যে সক্ষমতা ওটা কাজে লাগাতে হবে। আই হ্যাভ টু মেক সামওয়ান লুক লাইক জীবনানন্দ দাশ। তো ফলে খায়রুল বাশার আমার মাথায় আসলো, কারণ ও আমার প্রথম ছবিতে ছিল। ওখানেও ওকে দেখেছি যে ও খুব বিশ্বাসের জায়গা থেকে অভিনয়টা করতে পারে,
ও বিশ্বাস করে ওর চরিত্রকে। এটা কিন্তু একটা খুব শক্তিশালী বৈশিষ্ট্য একটা অভিনেতার। প্লাস খায়রুল বাশারের যেহেতু মাইম করার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো একটা চরিত্রকে ধারণ করতে গেলে বডি ফ্লেক্সিবিলিটি খুব দরকার। নিশ্চিত। তো এই দুইটা বিষয় গুরুত্ব দিয়ে ওকে ডাকলাম, অডিশন করলাম। অডিশন ওর ভালো হলো, তারপরও আরও 2বার না 3বার অডিশন করলাম। করার পর ওকে বললাম যে তোমার লুক টেস্টটা হবে, লুক টেস্টের পর যদি তুমি না টেকো তাহলে কিন্তু মন পাওয়া যাবে, খারাপ করা যাবে না, কারণ তোমার জীবনানন্দ দাশের সাথে চেহারা মেলানো আমার জন্য খুব কঠিন হচ্ছে। আমি সারাদিন স্কেচ করতাম আর অ্যাড করতাম যে ওর ফেসে কি কি অ্যাড করতে হবে, হ্যাঁ, আমরা কিভাবে। শুনেছি একটা ইন্টারভিউতে উনি বলেছে যে লেবু হ্যাঁ, হ্যাঁ। ফেসের মধ্যে উনি ফলে এই সলিউশনটা অবশ্য ও নিজেই বের করেছে, কারণ আমার প্রথমে সিলিকন দিয়ে একটা কমফোর্টেবল কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের এই নানা কিছুর প্রস্তুতি নিতে ওদের সময় হয়ে যাওয়া, একদিন কোইন্সিডেন্টলি ওই লেবু চা খেতে গিয়ে ওইটা আবিষ্কার করে যে ওভাবে হচ্ছে। তো সব মিলে ওর যখন কপালটা বড় করা হয় আর তারপরে এই গালে এই ব্যাপারগুলো করা হয়, মেকআপে কিছু ড্রয়িংয়ের কাজ ছিল, ওগুলো আমি করতাম। এইসব করে টোরে তারপরে দেখলাম যে না, ও বিশ্বাসযোগ্য জীবনানন্দ দাশ হিসেবে। আর অভিনয়টা তো আসলে এতটাই মনোযোগের সাথে করেছে যে আমি আর কি বলবো, দর্শকই তো বলছে ওর অভিনয় নিয়ে, কেউ কেউ বলছে যে একদম সাক্ষাৎ জীবনানন্দ দাশকে দেখলাম। হ্যাঁ, ফলে এটা আর একটা মাত্র সাদা কালো স্টিল ছবির রেফারেন্স নিয়ে একটা চরিত্র নির্মাণ করা আসলেই একটু অনেক কষ্টসাধ্য কাজ। হ্যাঁ, নাটোরে শুটিং করার অভিজ্ঞতা কেমন ছিল? নাটোরটাও একটা কোইন্সিডেন্স। ফিল্ম মেকার হিসাবে কিন্তু আমরা মনে করি না যে যে জায়গার উল্লেখ থাকে ওইখানেই শুটিং করতে হবে, এরকম আসলে তো না, কারণ সেই জায়গা যে খুব সিনেম্যাটিক হবে তা না। সেটা তো নয়। হ্যাঁ, নাটোরের কিছু জায়গা আমরা পেয়েছিলাম যে জায়গা আমাদের সিনেমার প্রোডাকশন ডিজাইনের সঙ্গে যায়, ফলে ওখানে কাজ করেছি। ওখানে কাজের অভিজ্ঞতা যেরকম হয়, ওখানে থাকার জন্য খুব সুন্দর জায়গা নাই, আরামদায়ক জায়গা নাই, ফলে এত কষ্টকর একটা শুটিং করে টোটাল ইউনিটের জন্যই খুব কষ্টকর ছিল। কিন্তু আমরা যেহেতু শুটিংয়ের আনন্দটা পেয়েছি, কষ্টটাকে আর বড় করে দেখিনি। তার মানে ওই জায়গাটাকে আসলে মানে নাটোরের উল্লেখ আছে কবিতার মধ্যে, ওই জন্য ওই চ্যালেঞ্জটা নিয়ে আপনারা ওই জায়গাটাকে আসলে সিনেম্যাটিক করে তুলেছেন। এবং না, ওরকমও না, ওটা বললে অকারণ একটা বিষয়কে মহিমান্বিত করা হয়, একদমই ওরকম না। একটা প্রচেষ্টা তো ছিল, ওই জায়গাটা আসলে ব্যাটে বলে মিলে গেছে। দেখেন, সিনেমা হচ্ছে এক ধরনের উন্মাদনা। আপনার এই উন্মাদনার জন্য আপনি আসলে অনেক কিছু করবেন, অনেক জায়গায় যাবেন। এখন আমি ধরেন অনেক গল্প বললাম বনলতা সেন নিয়ে, হ্যাঁ আমি এই করেছি সেই করেছি, করতে করতে আপনি মুগ্ধ হয়ে যাচ্ছেন আমার গল্প শুনে, এবং তখন একটা ঝুঁকি কিন্তু আমি নিজেই নিয়ে ফেলছি যে আপনার একটা সাময়িক মুগ্ধতায় আমার ছবিটা সাময়িক সাফল্য ঠিকই পাবে, কিন্তু ছবিটাতে যদি আমি জাস্টিস না করে থাকি, মানে আমি মুখে যা বলছি সেটা যদি আমি বানিয়ে না থাকি, তাহলে কিন্তু ওই ছবি খুব বেশি দূর আগাবে না। ছবিটাতে আপনি ভীষণই জাস্টিস করেছেন বলেই আমরা জেনেছি, এবং দর্শকের ফিডব্যাকও তেমন, যে এটি একটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি ভীষণ সমৃদ্ধ এবং একটি মাইলস্টোন কাজ হলো, আসলে যুক্ত হলো, একটা নতুন পালক যুক্ত হলো। আসলে এটা যারা বলছেন তাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ। হ্যাঁ, কিন্তু এগুলো আমার জন্যে বলে ফেলা খুব রিস্কি, কারণ খুবই আমি সংশয়ী যে আদৌ কত ভালো বানানো সম্ভব বা বানাতে পেরেছি কিনা। হ্যাঁ, এই সংশয় আমার আছে এবং থাকবে। আমরা একটু অন্য বিষয়ে কথা বলতে চাই। আসলে আপনার মতে বাংলাদেশি সিনেমায় শিল্প এবং বাণিজ্য এই দুটির সম্পর্ক কেমন হওয়া উচিত? প্রথমত হচ্ছে আমরা শিল্প চর্চাটা করছি কোথায়? একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়। আমাদের সুযোগই নেই বাণিজ্য থেকে শিল্পকে আলাদা করার। ফলে কি হচ্ছে, যেই শিল্পটা আপনাকে বাণিজ্যও দিবে, সঙ্গে আপনাকে খানিকটা সুস্থতা দেবে এবং একটা সুস্থ সংস্কৃতি চর্চা করাবে, সেই ছবিগুলোকে বা সেই শিল্পকর্মগুলোকে আপনি ক্লাসিফাইড অডিয়েন্সের জন্য বলে কর্নার্ড করে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু ও তো আসলে ব্যবসার মাধ্যম। বনলতা সেন কি ব্যবসা নয়? হলে মানুষ টিকিট কেটে ছবি দেখছে না? নিশ্চয়ই। তা ফলে কেন এটা আমাকে একটা আর্ট হাউস মুভি বলে এটাকে অল্প কিছু মানুষকে দেখিয়ে ব্যবসায়িকভাবে অসফল হয়ে কয়েকটা পুরস্কার নিয়ে খুশি থাকতে হবে? এটা তো আসলে প্রচারণার ভুল। এই ভুল চর্চা থেকে বেরিয়ে তো আসতে হবে। পৃথিবীর কোন শিল্পটা আছে যেটা বাণিজ্য হচ্ছে না দেখান তো? পৃথিবীর বড় বড় যে আর্ট মিউজিয়ামগুলোতে মানুষ এই যে
এত এত টাকা খরচ করে ডলারের যে ছবি কিনছে, হ্যাঁ। ছবি হ্যাঁ। কিনতেও হচ্ছে না, শুধু দর্শনী টিকেটের যে প্রাইস, এই মাস্টার আর্টওয়ার্ক গুলো দেখা, হ্যাঁ। এই আর্টওয়ার্ক গুলো দেখতে গিয়ে যে বাণিজ্য হচ্ছে। হ্যাঁ। তো পৃথিবীর সকল আর্ট, পৃথিবীর সবচেয়ে ভালো কবিতাগুলো, ধরেন কালিল জিব্রানের প্রফেট, এটা আজ অবধি সারা বিশ্বে কত কপি বিক্রি হয়েছে মনে হয় গুণেও শেষ করা যাবে না। ফলে কোন শিল্পটা আসলে বাণিজ্য নয়? সমস্যা হচ্ছে বাণিজ্যকে যারা স্থূল জায়গা থেকে দেখে, তাদের ধারণা হচ্ছে যে বৃহত্তর বাণিজ্য স্থূল জিনিস ছাড়া হয় না। এটা যে দেশে এটার চর্চা যত কম, যে স্থূল এবং গভীর জিনিসের ব্যালেন্স যত বেশি, সেই দেশ সাংস্কৃতিকভাবে তত উন্নত, তত বেশি ব্যালেন্স, তত হ্যাঁ। বেশি উন্নত, এনরিচড। তাহলে কি মানে বনলতা সেন কি এই দুইয়ের মাঝে কোনো সেতু বন্ধন তৈরি করতে পেরেছে? এটা সেতু বন্ধনের কিছু নেই। এক হচ্ছে যে আপনি ধরেন কোনো শেফ, তো আপনার রান্না ভালো হলে মানুষ খাবে না? নিশ্চয়ই। তো রান্নাটা ভালো হবে কখন? যখন আপনি রান্নার প্রতি মনোযোগী হবেন এবং আপনার মমতা দিয়ে রান্নাটা করবেন। তো আমি মমতা দিয়ে মনোযোগী হয়ে ছবিটা বানিয়েছি। ফলে এই ছবি কি করে ফেলবে না ফেলবে ওই ভবিষ্যৎবাণী তো আমি করতে পারি না। আমি শুধু এইটুকু জানি যে আমি আমার সর্বোচ্চ সক্ষমতা দেওয়ার চেষ্টা করেছি ছবিটিতে, সর্বোচ্চ মমতা এবং যত্ন দেওয়ার চেষ্টা করেছি। সেটা যদি আমার সত্যিকারের সৎ প্রচেষ্টা হয়ে থাকে, তাহলে ছবিটাও থেকে যাবে। হ্যাঁ, ছবিটা যেমন থেকে যাবে, সেই সঙ্গে একই সাথে আমরা যে বিষয়টি বলছিলাম, শিল্প বা বাণিজ্য, এই যে সম্পর্ক, কখনো কখনো এটি ঋণাত্মক, কখনো কখনো এটি ধনাত্মক যে সম্পর্ক তৈরি হয়, সেই জায়গায় বোধহয় বনলতা সেন একটি উদাহরণ হয়ে থাকলো। যে যে আমরা যে একটা ফরম্যাটের মধ্যে দাঁড় করিয়ে ফেলি যে বাণিজ্যিক ছবি এমন 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 হতে হবে, ওখান থেকে বেরিয়ে এসে আসলে বনলতা সেন দর্শককে টেনেছে এবং এটি বলা যায় যে এটি বাণিজ্য করতে পেরেছে। এবং এই ধরনের এই ঘরানার ছবি যে বাণিজ্য সফল হতে পারে, সেটিরই কিন্তু একটি বড় উদাহরণ বলেই মনে হয়েছে। দর্শকের যে সিনেমামুখী হওয়া, এই ধরনের গল্পের টানে বা তাদের শিল্প নির্ভর সিনেমার প্রতি যে প্রেম, সেটি কিন্তু আবার এই ছবি ফিরিয়ে এনেছে। সেটি নিঃসন্দেহে আপনার কৃতিত্ব। আমাদেরকে আপনাকে সেই কৃতিত্বের জন্য অভিনন্দন জানাতেই হবে। আমার একার কৃতিত্ব না, আমি এবং আমার পুরো টিমের কৃতিত্ব। হ্যাঁ, নিশ্চয়ই। সিনেমাকে আপনি শিল্প পরিবারের সবচেয়ে ছোট সদস্য বলেছেন। এই মাধ্যমটাকে আরো পরিণত করতে কি নির্মাতাদের আরো নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়া উচিত নয়, বা কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? সিনেমা যেহেতু ভিজুয়াল মাধ্যম, তো যখন একটা ছবি আপনি দেখিয়ে দিচ্ছেন, ওটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা কাজ। ফলে খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস দিয়ে খুব গভীর কোনো প্রচেষ্টা তৈরি করা খুব কঠিন, যেটা আমাদের সারা বিশ্বের চলচ্চিত্র চর্চায় দেখা যায় যে গভীর বিষয়বস্তু চলচ্চিত্রের সংখ্যা অপেক্ষাকৃত কম। ফলে নির্মাতাদের আগে আসলে শিল্পের সুখটা পাওয়ার চেষ্টা করা উচিত। আমার মনে হয় যে শিল্পের গভীরতর উৎকর্ষে যখন আপনি পৌঁছানোর একটা টার্গেট করবেন, তখন সেটা আপনাকে একটা ধরনের সুখানুভূতি দেবে, এবং সেটা যদি আপনি পেতে শুরু করেন, তখন আপনি গভীরতর শিল্পচর্চায় আগ্রহী হবেন। মানে সিনেমা মানে একটা সস্তা গদবাঁধা একটা ফরম্যাটের মধ্যে থাকা জিনিস, এটা তো আসলে না। হ্যাঁ, আপনি তো সাহিত্য যেমন কেউ আপনাকে আটকে রাখেনি যে আপনি কত গভীরে যেতে পারেন। হ্যাঁ, এর জীবনানন্দ দাশের ভাষায় আলো অন্ধকারে যায়, মাথার ভেতর স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। হ্যাঁ, এটা কবিতায় লেখা হলো, এখন আপনার চলচ্চিত্র কেন বানাতে ইচ্ছা হবে না? চলচ্চিত্রেও তো গভীরে যাওয়া যায়। ওই যে বললাম, এটা যেহেতু ভিজুয়াল মিডিয়াম, শুরুতেই একটা আপনাকে কল্পনা করতে হচ্ছে না, আপনার চোখের সামনে একটা দৃশ্য আছে। তো এই দৃশ্য বাস্তবতার মধ্যে থেকে গভীরে পৌঁছানো ওয়ে মোর চ্যালেঞ্জিং দেন অন্য আর্টের চেয়ে। ফলে ওই চ্যালেঞ্জটা নিয়ে ফেললে কিন্তু আপনি একটা ফিল্ম মেকার হিসেবে থ্রিলড হবেন। ফলে এই থ্রিলটা তো আগে পেতে হবে। টাকা আসলেও থ্রিলড হবেন, কিন্তু টাকার থ্রিলটা হচ্ছে কাগজের নোটের থ্রিল, তো ওটা তো আমরাও কম বেশি উপার্জন করি। ফলে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে শিল্পের যে থ্রিল আছে, এই যে অজানা অলিগলি দিয়ে হাঁটার যে থ্রিল, ওটা পয়সা আপনাকে দিতে পারবে না কখনো। ওই পাওয়ার মানসিকতা থাকতে হবে আপনাকে। টাকা যদি আগে খোঁজা হয়, তাহলে টাকা আসতেও পারে, নাও আসতে পারে। কাজ যদি আগে খোঁজা হয়,
তাহলে কাজ এবং টাকা দুটো দুটোই আসারই আসবে। সম্ভাবনা প্রবল থাকে। এই ম্যাচুরিটিটা থাকতে হবে সবার, এই আর কি। আর ছোট্ট একটু সময় নিব, আপনার কাজের একটা অন্বেষণ, মানে কাজের মধ্যে যে একটা ভীষণ রকম একটা এই যে খোঁজা, আপনি কোনো একটা সাধারণ জায়গাকেও একটা শিল্পের মধ্যে রূপান্তরিত করতে চান, কিংবা এই যে আপনার ক্যানভাসের ছবির মতো তুলির ছোঁয়ায় আপনি ওই ভিজুয়ালটাকে একটা দৃশ্যকাব্যে পরিণত করতে চান, কিংবা আপনার নামের মতোই উজ্জ্বল করে তুলতে চান, সেই শান্তি, ভালোবাসা বা এই যে আপনার অস্তিত্বের যে খোঁজা, এটি আসলে আপনার ব্যক্তিগত জীবন থেকে আসে, নাকি এই শিল্প সত্তাটা আসলে আপনি কিভাবে পেলেন, কোথা থেকে অনুপ্রাণিত হলেন? আমার মা বলেন আমি হচ্ছে 3.5-4 বছর বয়স থেকেই ঘুমানো বাদ দিয়েছি। হ্যাঁ, আমি সারা রাত ছবি আঁকতাম। আমি অনেক কম বয়স থেকে ছবি আঁকি। ফলে একটা শিশুর অন্য যে নর্মাল লাইফ, যে খেলার মাঠে খেলবে, আমি মাঠে খেলার চেষ্টা করতাম, কিন্তু আমি খুব বাজে ছিলাম স্পোর্টসে। তো আমি ছবি আঁকি করতাম অনেক ছোটোবেলা থেকে। ফলে আমি কখনো ওই শৈশব, কৈশোর, যৌবন কখনোই 8-10টা সাধারণ মানুষের জীবনযাপন করার সুযোগ আমার হয়নি। আমি এই বইপত্র, রং, তুলি আর গিটার, পিয়ানো এসব নিয়েই ছিলাম সবসময়। ফলে সুর এবং ছবির সাথে আমার বসবাস, সেটা একদম আমার নিজের ভালো লাগা থেকে বসবাস। আমি আজ অবধি খুব ইন্টেনশনালি কিছু হওয়ার জন্য কিছু করিনি, আমার ভালো লাগার জন্য করেছি। এখনও আমি যা করি আমার ভালো লাগার জন্য করি। এই আনন্দটি বোধহয় অপার। অপার, হ্যাঁ। এই আনন্দটি হ্যাঁ। অপার। আপনার পরবর্তী সিনেমা কবে আসবে? আমি চেষ্টা করছি, হয়তো খুব দ্রুতই জানাতে পারবো যে আমি কবে নতুন কাজ শুরু করব। আচ্ছা, এটিও কি মানে কোনো কবিতা কিংবা সাহিত্য নির্ভর, নাকি এটি আপনি নতুন কোনো আঙ্গিকে, নতুন কোনো ঘরানার সিনেমা বানান? না, যারা দীর্ঘদিন ধরে আমার কাজ দেখেছে তারা দেখবেন আমি কখনোই একই ঘটনার পুনরাবৃত্তি করি না। মানে দেখবেন 49 বাতাসের সঙ্গে বনলতা সেনের জার্নি কোনো মিল নেই। ফলে এর পরেরটা একদমই ভিন্ন কিছু হবে। এই যে পথে অলরেডি হেঁটে ফেলেছে ওই পথের হবে না। ওকে, আমরা অপেক্ষায় থাকলাম। সব শেষ প্রশ্ন, 10 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? এই ধরনের প্রশ্ন আমরা নর্মালি করে থাকি, কিন্তু আপনাকে সেটি করব না। আপনি আসলে আপনার জীবনকে কোন জায়গাতে দেখতে চান, বা কোথায় আপনি আপনার জীবনকে মনে করেন যে না, এটি আমার জীবন সার্থক, কিংবা আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট? জীবন নিয়ে সন্তুষ্ট হওয়া, জীবনের সার্থকতা খোঁজা, এটা হচ্ছে বোকা লোকের কাজ। আমার নিজেকে এত বোকা মনে হয় না। হ্যাঁ, আই লিভ ইন মোমেন্টস। আমি মুহূর্তের মধ্যে বাস করি। আমি 10 মিনিট পরে কি করব ওটাও আসলে চিন্তা করি না। ফলে আমি যদি একটু পরে মারা যাই, আমার ধারণা আমি কোনো আফসোস নিয়ে মারা যাব না, কারণ আমি কিছু চাইনি। সুতরাং না পাওয়ার বেদনা আমার থাকবে না। বাহ, ভীষণ মানে এখনই আমরা বুঝে গেলাম যে আপনি আসলে নিজের জীবনে আপনার কোনো রকমের অপ্রাপ্তি আছে বলে আপনি সেটি ভাবেন না। আমি প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ভাবি না। সেটাই ভাবেন না। না, আমি বিষয়টা নিয়ে ভাবি না। হ্যাঁ, আপনি আপনার জীবন যে মোমেন্টে আছেন সেই মোমেন্টটাকেই সর্বোচ্চ রকম আসলে উদযাপন করেন কিংবা উপভোগ করেন। হ্যাঁ, এটিও একটি ভীষণ গুরুত্বপূর্ণ জীবন দর্শন আমাদের সকলের জন্য, যে মোমেন্টে বাঁচা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ক্যাম্পাস টাইমের এই সন্ধ্যার আড্ডায় আমাদের স্টুডিওতে এসে এতটা সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী কাজের জন্য অনেক শুভকামনা, এবং আপনি খুব ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, ক্যাম্পাস টাইমকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও ক্যাম্পাস টাইমের সঙ্গে থাকুন।